আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার এইচএসসি লেভেলের ছাত্রছাত্রীরা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আমার সকল ছাত্রছাত্রী বেশ ভালো আছে, সুস্থ আছে। আজকে আমরা আলোচনা করব আমাদের রসায়ন প্রথম পত্রের প্রথম অধ্যায় ক্লাস নাম্বার 2। এর আগে কিন্তু আমরা ক্লাস নাম্বার 1-এ এই অধ্যায়টার কি কি টপিকগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, কোনগুলো থেকে প্রশ্ন আসে সবগুলো কিন্তু আমরা জেনেছিলাম। আজকের ক্লাস থেকে আপনি একটা সৃজনশীল কমন পেতে পারেন, একটা থেকে দুইটা এমসিকিউ আর জ্ঞানমূলক কমন পাবেন ইনশাল্লাহ। আমাদের এই অধ্যায় থেকে এই যে ল্যাবের সোনালী বিধি থেকে সৃজনশীল আসে, অনেক ছাত্রছাত্রী কিন্তু করতে চায় না। তো যাই হোক, আমরা কথা না বাড়িয়ে এখন আমরা দেখতে চাচ্ছিলাম যে আজকে আমাদের কি কি আলোচনা রয়েছে। আমরা প্রথমে আলোচনা করব রসায়ন কি, তারপরে প্রাইমারি এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, এটা আপনার জ্ঞানমূলক প্রশ্নতে আসে। এরপর হচ্ছে ল্যাবে ব্যবহৃত প্রয়োজনীয় জিনিস। এখানে যে প্রয়োজনীয় জিনিসগুলো আলোচনা হবে তা হচ্ছে অ্যাপ্রন, গগলস, তারপরে হচ্ছে গ্লাভসের এ টু জেড, একদম এই গ্লাভসের এ টু জেড থেকে একটা আপনারা জ্ঞানমূলক প্রশ্নতে পাবেন, যেটা আমি এই যে গ্লাভসের এ টু জেডে আমি রেখেছি। আরেকটা ফাইনালি যেটা, সেটা হচ্ছে যে ল্যাবের সোনালী বিধি। এই টপিকগুলো সুপার লেভেলের ইম্পর্টেন্ট। আপনি প্রথম অধ্যায়কে আসলে অনেক ছাত্রছাত্রী কিন্তু ভালো করে সময় দিতে চায় না, বাট আপনি বোর্ড প্রশ্নগুলো দেখেন, প্রথম অধ্যায় থেকে কিন্তু ভালো প্রশ্ন হয়ে থাকে। তো যাই হোক, আমি তাহলে আর কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসে প্রবেশ করি। আমি বেশি সময় ধরে আপনাদেরকে বিরক্ত করতে চাই না। যা একদম আলোচনা হবে, একদম পাঠ্য বইয়ের আলোচনা হবে, বাড়তি কোনো কিছু আলোচনা করার দরকার নাই। চলেন মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে যে রসায়ন কি। দেখেন, যদি আপনাকে হঠাৎ করে কেউ বলে যে রসায়ন কি, তখন আপনি হয়তো চিন্তায় পড়ে যাবেন, আরে রসায়ন কি মানে, ফাইজলামো পাইছিস নাকি তুই আমার সাথে, রসায়ন কি মানে? তখন আপনি সুন্দর করে এই উত্তরটা দিবেন যে রসায়ন হলো সম্পূর্ণ পরীক্ষা নির্ভর বিজ্ঞান। রসায়ন হলো সম্পূর্ণ পরীক্ষা নির্ভর বিজ্ঞান। কিভাবে স্যার? এই যে একটা পরমাণু, তারপরে পরমাণুর ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলো পরীক্ষা নিরীক্ষা ছাড়া কি এসেছে? এই যে রাদারফোর্ডের পরমাণু মডেল, এই যে বোর পরমাণু মডেল, এগুলো কিভাবে এসেছে? পরীক্ষা নিরীক্ষার করার পর যখন ফাইনাল আউটপুট দেখা গেছে না হ্যাঁ এরকমই হবে, দেন তখন রসায়নে সেগুলো স্থান পেয়েছে। তার মানে পরীক্ষা নিরীক্ষা করার পর একটা জিনিস সঠিক যখন হয়, ঠিক তখনই কিন্তু রসায়নে সেটি স্থান পায়। তার মানে রসায়ন হচ্ছে সম্পূর্ণ পরীক্ষা নির্ভর বিজ্ঞান মাই ডিয়ার স্টুডেন্ট। তারপরে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো, চলেন, সেটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, আর একটা হচ্ছে যে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। ওই দুটা থেকে আপনারা জ্ঞানমূলক প্রশ্ন কমন পেতে পারেন। মানে এগুলো হচ্ছে জ্ঞানমূলকের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু মাই ডিয়ার স্টুডেন্ট। হ্যাঁ, তো এবার আমি এই ক্লাসটা শুরু করার পূর্বেই আমার ছাত্রছাত্রীদেরকে আগে এটা দেখাতে চাই। আমি একদম প্লিজ, যারা নোট করবেন না তারা কিন্তু সবচাইতে বড় ভুলটা করবেন। তাই আপনাদের প্রথম দায়িত্ব যেটা, সেটা হচ্ছে নোট করা। আপনি যদি নোট না করেন, আপনি ঝামেলাতে পড়ে যাবেন মাই ডিয়ার স্টুডেন্ট। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আমি সবগুলোই আপনাদেরকে আস্তে আস্তে করাবো। থ্যাংক ইউ সো মাচ। আমি বলবো না যে আপনাদেরকে শেয়ার করতে হবে, এটা আমার বলার কোনো প্রয়োজন নাই। যদি আপনাদের প্রয়োজন মনে হয় তাহলে এটা আপনাদের পার্সোনাল বিষয়, আমি একবারও বলবো না। আসেন, এরপরে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করছি তাহলে সেটা হচ্ছে যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ আমাদের রসায়ন প্রথম পত্রের প্রথম অধ্যায়ে আপনার ভালো মতোই কিন্তু লাগবে। একটু ভালো করে কিন্তু নোট করবেন এগুলো সবগুলো। যেসব পদার্থ প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থাতে পাওয়া যায় এবং ওই পদার্থ বা তার দ্রবণকে দীর্ঘদিন রেখে দিলেও দ্রবণের ঘনমাত্রার কোনো পরিবর্তন ঘটে না, সে সকল পদার্থকে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলা হয়। আমি একটা উদাহরণ দিয়ে বোঝাতে চাই আমার সকল ছাত্রছাত্রীকে বিষয়টা। যেমন ধরেন যে আমি একটা পাত্রতে পটাশিয়াম ডাইক্রোমেটের একটা দ্রবণ তৈরি করলাম। পটাশিয়াম ডাইক্রোমেট, এখানে আমি পটাশিয়াম ডাইক্রোমেট
এর দ্রবণ তৈরি করলাম, আমি তাহলে এখানে ইনপুট করেছি কি K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট। এখন এর সম্পূর্ণ ঘনমাত্রা আমি মেপে দেখলাম যে এটা হচ্ছে যে 2 মোলারিটি। 2 মোলারিটি রেখে আমি এটাকে 1 মাস পর্যন্ত অপেক্ষা করলাম। 1 মাস পরে আমি আবারও যখন এই পাত্রটার মোলারিটি চেক করছি বা ঘনমাত্রা চেক করছি, দেখছি এটা 2 মোলারিটি থেকে গেছে, এর ঘনমাত্রার কোনো পরিবর্তন হয়নি। আর এখানে যে দ্রবণটা আমরা তৈরি করেছিলাম পটাশিয়াম ডাইক্রোমেট মিশ্রিত অবস্থায়, এটা বাতাসের সাথে বা বাতাসের যে কোনো উপাদানের সাথে কোনো ধরনের বিক্রিয়া করে নতুন অন্য কিছু তৈরি করেনি। তাহলে দুইটা জিনিস, 1 মাস পরে আমরা দেখছি এর ঘনমাত্রা 2 মোলারিটি থেকে গেছে। আবার আমরা দেখছি যে বাতাসের যে উপাদান আছে, যেমন হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন, জলীয় বাষ্প, ওগুলোর সাথে বিক্রিয়া করে অন্য কোনো কিছু আর উৎপন্ন করেনি। তার মানে আমরা তাকে যে অবস্থাতে রেখেছিলাম সেই অবস্থাতেই সে থেকে গেছে। তাহলে তার ঘনমাত্রার পরিবর্তন হয়নি, আর সে বাইরের কোনো কিছু যারা প্রভাবিত হয়নি বা তার পরিবর্তনটা করেনি। তো এটাই বলছে, দেখেন যে যেসব পদার্থ প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, তার মানে এই যে পটাশিয়াম ডাইক্রোমেট আপনি যখন প্রকৃতি থেকে তুলে নিয়ে আসবেন, এটা বিশুদ্ধ, এর মধ্যে অন্য কিছু ভেজাল নেই, এর মধ্যে ভেজাল টাজাল নেই মাই ডিয়ার স্টুডেন্ট, তার মানে এটা বিশুদ্ধ। তাহলে এরা প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থাতে থাকে। তাহলে যাদেরকে প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থাতে পাওয়া যায় এবং ওই পদার্থ বা তার দ্রবণকে, এই যে যেমন পটাশিয়াম ডাইক্রোমেট যদি আপনি বাতাসে দীর্ঘদিন রেখে দেন, তার পরিবর্তন হবে না, বা সে অন্য কারোর সাথে বিক্রিয়া করবে না এমনিতে অবস্থাতে রেখে দিলেই। বাট তার দ্রবণকেও যদি দীর্ঘদিন রেখে দেন, তাহলে দ্রবণের ঘনমাত্রার কোনো পরিবর্তন ঘটে না। সেই সকল পদার্থকে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলা হয়। এবার আমাদের পাঠ্য বইয়ে না, মানে আমাদের বইয়ে অনেকগুলো স্ট্যান্ডার্ড পদার্থ রয়েছে, বাট যেগুলো পরীক্ষাতে সবচেয়ে বেশি এসেছে সেগুলোই এখানে দেওয়া আছে। এই কারণে আপনাদেরকে বলি যে ক্লাস করার সময় নোট করে নেবেন। দেখেন আপনি বইয়ে যাবেন, অনেকগুলো পদার্থ পাবেন, বাট আমি এগুলো এমসিকিউ বিশ্লেষণ করেছি যে কোনটা কোনটা বেশি এসেছে পরীক্ষাতে, ওইগুলো আমি এখানে রেখেছি মাই ডিয়ার স্টুডেন্ট। তাই প্রথমে আছে আমাদের পটাশিয়াম ডাইক্রোমেট, তারপরে দ্বিতীয় আছে সোডিয়াম কার্বনেট না হয়ে পটাশিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট এগুলো হতে পারে, কিন্তু যেটা অনার্দ্র মানে যেটা ভেজা নয়, অর্থাৎ শুকনা। তারপরে হচ্ছে যে অক্সালেট, তারপরে হচ্ছে অক্সালিক অ্যাসিড। তাহলে এই 4টা সবচাইতে বেশি এসেছে। আমি যখন আপনাদেরকে 100 সৃজনশীল করাবো, তখন কিন্তু আপনারা এটা সম্পর্কে আরো বিস্তারিত বুঝতে পারবেন যে আসলে তো আমাদের স্যার যেগুলো করিয়ে দিয়েছে সেগুলোই তো মানে এমসিকিউতে বলেন, সিকিউতে বলেন চলে আসছে, তখন কিন্তু আপনাদের আরো ভালো লাগা কাজ করবে মাই ডিয়ার স্টুডেন্ট। হ্যাঁ, তো যাই হোক, আমার ইন্টারমিডিয়েটের অনেক স্টুডেন্টই আছে, আমি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। তো তাহলে আমাদের প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হয়ে গেল। তাহলে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ এখন আপনার কাছে আর কোনো ভেজা লাগাতে পারবে না মাই ডিয়ার স্টুডেন্ট। তার মানে ওটা এর বিপরীত। হ্যাঁ, এর বিপরীত ওইটা। বাট এখন তো আপনাদের সাথে আমার আর একটা কথা আছে, এই যে আপনাদের সাথে আমার কথা, মন খারাপ হয়ে যায়, প্লিজ তাহলে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ এবার আমরা জানবো। চল, আমাকে অনেক স্টুডেন্টই বলে যে স্যার আপনি স্মার্ট বোর্ড কিনেন না কেন? আমি স্মার্ট বোর্ড আমার মানে প্রয়োজন নেই, মানে আমি আসলে যেভাবে স্টুডেন্টদেরকে পড়াই, যেমন কাগজ কেটে কেটে আমি একটা ধরেন ব্যাটারি বানালাম, বা কাগজ কেটে কেটে আমি একটা মনে করেন যে অন্য কিছু বানালাম, এই জিনিসটাই আমার কাছে বেশি ভালো লাগে এবং আমার স্টুডেন্টরা এটাকে ভালো মতো অ্যাকসেপ্ট করে। এই কারণে আমি আসলে স্মার্ট বোর্ড নিতে চাই না বলতে আমি নিব না, ইনশাল্লাহ আমি কখনোই নিব না এই স্মার্ট বোর্ড। আমাকে আল্লাহ সামর্থ্য দিয়েছে, আলহামদুলিল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছে, বাট আমার যে কোয়ালিটি মানে আপনারা যেটা পছন্দ করেন সেটা স্মার্ট বোর্ড আসলে হারিয়ে যাবে, সেটা তখন আপনারা পাবেন না, তখন আপনাদেরই খারাপ লাগবে। তো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কি? তাহলে যে সকল পদার্থ বায়ুর উপাদান সমূহ দ্বারা, বায়ুর উপাদান মানে কি, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, এগুলো দ্বারা তাহলে প্রভাবিত হয় বা তার অবস্থার পরিবর্তন ঘটে, বুঝতে পারছেন? তাহলে
ফলে এসব পদার্থের দ্রবণের ঘনমাত্রা এবং সময়ের সাথে সাথে কি হয়ে যায়, পরিবর্তিত হয়ে যায়। সে সকল পদার্থকে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ বলা হয়। তার মানে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ পরিবর্তন করে না, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ পরিবর্তন করে ফেলে, তার ঘনমাত্রার পরিবর্তন করে ফেলে। তার মানে আমরা যদি এখানে মনে করেন যে এই একই দ্রবণটা আমরা তৈরি করলাম আপনার KMnO4, হ্যাঁ, তাহলে যে KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা যখন আমি এই দ্রবণটা তৈরি করব, তখন ধরেন যে আমি প্রথমে যখন তৈরি করে রেখেছিলাম তখন তার ঘনমাত্রা ছিল 2 মোলারিটি। এবার 1 মাস পরে দেখা যাবে যে তার 2টা ভাগে ভাগ হয়ে যায়, অর্থাৎ একটা নিচের অংশতে বেশি ঘনমাত্রা যুক্ত কোনো কিছু জিনিস পাওয়া যায়, যার ঘনমাত্রা দেখা যাবে যে আপনার প্রায় 1.5 মোলারিটি হয়ে গেল ধরেন, আর উপরে যে অংশটুকু থাকবে সেটা হলো যে কত, 0.5 মোলারিটি। তার মানে এটা কিন্তু ঘনমাত্রার পরিবর্তন করায়। আপনি যখন 1 মাস পরে দেখতে যাবেন যে লেয়ার হয়ে গেছে দেখতে পাবেন, অর্থাৎ নিচের অংশটুকু একটা লেয়ার হয়ে গেছে আর উপরের অংশটুকু আরেকটা লেয়ার হয়ে গেছে। তো নিচের অংশ যখন বেশি গাঢ় হয়ে যাবে তাহলে তার ঘনমাত্রা বেড়ে যাবে, আর উপরের অংশটুকুর ঘনমাত্রা কম থাকবে। তার মানে এখানে ঘনমাত্রার পরিবর্তন হয় মাই ডিয়ার স্টুডেন্ট। হ্যাঁ, তাহলে এই যে ঘনমাত্রা যেহেতু পরিবর্তন হয়, তাহলে আমরা এটাকে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থই বলবো। এবার আমার স্টুডেন্টদের কাছে প্রশ্ন, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ একেবারে নিট অ্যান্ড ক্লিন হয়েছে না মাই ডিয়ার স্টুডেন্ট? যদি নিট অ্যান্ড ক্লিন হয়ে থাকে তাহলে শুধুমাত্র লিখবেন ক্লিয়ার শ্যাম্পু। কি লিখবি তোরা? ক্লিয়ার শ্যাম্পু লিখবি, আর অন্য কিছু লেখার দরকার নাই। বুঝা হয়েছে? একটু কষ্ট করে জানাতো, যে কমপ্লিট বুঝা হইল কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লাস চ্যাপ্টার 1 নেই, বাট এটা কিন্তু আপনাদের কিসে লাগবে, আপনাদের যে কোনো ভর্তি পরীক্ষাতে কিন্তু লাগবে। তারপরে নাসির উদ্দিন আমি প্রথমে পেয়েছি ক্লিয়ার শ্যাম্পু, মাশাল্লাহ কত ভালো ছেলে। আপিস ইন্ডিকা কিলিন, মানে তুই তো আমার মনে হয় কোনো ব্যাচে ছিলি, তোর নাম আমার মনে পড়ছে, মনে হচ্ছে যে এমডি মিরাজ ক্লিয়ার শ্যাম্পু। আতিক হাসান বলেছে ক্লিয়ার শ্যাম্পু। ওকে ভাই, ওয়ালাইকুম আসসালাম। ফাহিমুজ্জামান রাব্বি, ও আমার খুব ভালো লাগার স্টুডেন্ট, মানে খুবই একদম আমাকে ভালোবাসে, ও যে কোনো জায়গাতে হোক ফাহিমুজ্জামান রাব্বি আছে। ক্লিয়ার হচ্ছে ইফতিকার মাহমুদ প্লাবন ক্লিয়ার শ্যাম্পু, সেজুতি ক্লিয়ার বলেছে। তারপরে হচ্ছে যে নাসির উদ্দিন ক্লিয়ার শ্যাম্পু, সামিয়া স্মৃতি ক্লিয়ার শ্যাম্পু, ফজলে রাব্বি ক্লিয়ার হচ্ছে। থ্যাংক ইউ মেঘ কন্যা, ফ্যান্টাস্টিক, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, এই তো আলহামদুলিল্লাহ আপনাদের ক্লিয়ার হয়ে গেছে, মানে তো আমার কাছে শুনেও ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। যাক, আমি সবার কমেন্ট পড়তে পারবো না, অনেক ছাত্রছাত্রী আবার চিন্তা করে যে স্যার, মানে এই ভিডিওগুলো যখন আমি ইউটিউবে আপলোড করি তখন অনেক স্টুডেন্ট ওখানে কমেন্ট করে কি জানি যে স্যার এই লাইভ ক্লাসগুলো কোথায় হয়, আমি তো জানি না স্যার। আর এই লাইভ ক্লাসগুলো হয় ইউনিক টিচিং মেথড ফেসবুক আমাদের যে পেজ আছে সেটাতে। কি অবস্থা না অবস্থা। হ্যাঁ, এবার আসেন আপনাদের যে ল্যাবে জিনিসপত্রগুলো থাকে সেগুলো নিয়ে এখন আলোচনা শুরু হবে, তাই আপনারা দেরি না করে এখন ক্লাসের মধ্যে ভালো করে মনোযোগটা দিবেন। প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে যে কি, অ্যাপ্রন। এটি সাধারণত সাদা সুতি কাপড়ের হয়ে থাকে, এটি ল্যাব কোটের বিকল্প হিসেবে ব্যবহার করা হয়। যখন আপনি ল্যাবে প্রবেশ করবেন, ল্যাবে তো বিভিন্ন ধরনের কেমিক্যাল থাকে, এখন ওই কেমিক্যালগুলো যখন আপনার বডির চামড়াতে এসে লাগবে তাহলে তো এটা আপনার জন্য ক্ষতিকর কোনো পদার্থ থাকতে পারে। দেখা যাবে যে কি আপনার চামড়া ক্ষত হয়ে গেছে। তাই আমরা ল্যাব কোট যেটা সেটা সবচাইতে ভালো, কিন্তু আমাদের দেশে যেহেতু মানে অত বেশি আমরা চিন্তা ভাবনা করি না, ওই একটা আমাদের অ্যাপ্রন হলেই হলো, সাদা পোশাক একটা সুতির, মানে সুন্দর করে একটা পরলেই এনাফ। তো যে কোনো জিনিস মনে করেন একটু ছিটে ফিটে লাগলে ওই অ্যাপ্রনের উপর দিয়েই চলে যায়, আমাদের ত্বকে তেমন একটা আর যায় না, তাই তো। বাট ল্যাব কোট যদি হয় তাহলে সবচেয়ে বেস্ট হয়। বাট আমাদের কথা হলো এত টাকা দিয়ে ল্যাব কোট দরকার আছে রে বাবা, অ্যাপ্রন হলেই এনাফ, নো প্রবলেম। তবে অ্যাপ্রন কি, এটা কিন্তু আপনার কি ইয়াতে আসবে, মানে জ্ঞানমূলকে আসবে। অবভিয়াসলি আপনার জ্ঞানমূলকে কিন্তু এই উত্তরটা লিখবেন। অ্যাপ্রন কি সে সম্পর্কে যখন চাইবে তখন আপনি এই উত্তরটা দিয়ে দেবেন, আর কিছু বলার দরকার নেই। এরপরে যেটা একটু বেশি এসেছে যে নিরাপদ গ্লাস বা গগলস।
নিরাপদ গ্লাস বা গগলস কি জিনিস? এটা বেশি এসেছে। ল্যাবে চোখের নিরাপত্তার জন্য যে নিরাপদ গ্লাস ব্যবহার করা হয় তা গগলস নামে পরিচিত। তাহলে আমরা যখন বিভিন্ন কেমিক্যালের সাথে রিয়াকশন ঘটে ল্যাবের মধ্যে, তখন বিভিন্ন গ্যাসীয় পদার্থ উৎপন্ন হতে পারে। তারপরে এখানে দেখা যাবে যে আপনার ধোঁয়া উৎপন্ন হয়। আবার মনে করেন যে চোখের জন্য যেগুলো ক্ষতিকারক পদার্থ ওগুলোও কিছু সময় উৎপন্ন হয়। তাহলে আমাদের যখন এই মানে গ্লাস বা গগলসটা থাকবে, তখন এটা কিন্তু চোখ নিরাপত্তা পাবে। তাই এই যে নিরাপদ গ্লাস বা গগলস হচ্ছে যে চোখের নিরাপত্তার জন্য যে নিরাপদ গ্লাস ব্যবহার করা হয় তাই গগলস নামে পরিচিত। বিশেষ করে সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এর ধোঁয়া ও অ্যাসিড বাষ্প। তাহলে অ্যাসিড বাষ্প কি জিনিস স্যার? হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন পানির সাথে মিক্সড করা হবে বা এটাকে যখন একটু উত্তপ্ত করা হয়, মানে পানির সাথে মিক্সড করে উত্তপ্ত করা হয়, তখন এখানে কিন্তু একটা বাষ্প বা ধোঁয়া তৈরি হয়। তো ওই ধোঁয়াটাই হচ্ছে যে অ্যাসিড বাষ্প। তো ওই অ্যাসিড বাষ্প চোখের ক্ষতি সাধন করতে পারে, তাই এটি ব্যবহার করা উচিত। অবশ্যই ব্যবহার করবেন, কিন্তু যদি আপনারা ল্যাবে যান তাহলে গগলস আগে দিয়ে দিবেন, বুঝলি? এই তুই বুঝছস, ওই দিবি কিন্তু, নাহলে কিন্তু অবস্থা তোর খারাপ হয়ে যাবে। তোর চোখ তখন তুই কেমন হয়ে যাবে, তোর চোখ রে, তখন তুই তোর চোখ দিয়ে তোর সব কিছুকে আর দেখতে পাবি না তখন, বুঝছস? মনে কষ্ট নিস না। হ্যাঁ, শুন 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 শুন, তোরা তো গগলস দেখলি, আর একটা কথা যে আমার আছে, বেশি করে কথা বলবো না, হালকা উপরে ঝাপসা, বাস। এরপর হচ্ছে যে মাস্ক, যেটা করোনার সময় খুব বেশি আমরা দেখতে পেয়েছিলাম, তাই না? এবার আসেন মাই ডিয়ার স্টুডেন্ট, মাস্ক কেন গুরুত্বপূর্ণ? তবে কোন কোন পরীক্ষায় মারাত্মক বিষাক্ত ও দুর্গন্ধযুক্ত গ্যাস উৎপন্ন হয়, তাই মাস্ক খুবই প্রয়োজনীয়। তবে আমি পুরো সংজ্ঞাটা একটু দিয়ে দিই, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। দেখেন এবার, কোন কোন পরীক্ষায় মারাত্মক বিষাক্ত ও দুর্গন্ধযুক্ত গ্যাস উৎপন্ন হয়, বিশেষ করে নাইট্রোজেন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফার ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড, কার্বন ডাইঅক্সাইড উল্লেখযোগ্য। এছাড়াও বিভিন্ন উদায়ী জৈব যৌগ, উদায়ী জৈব যৌগ যেগুলা উদায়ী পদার্থ, অর্থাৎ যেগুলোকে কঠিন পদার্থতে তাপ দিলে সরাসরি গ্যাসীয় পদার্থে রূপান্তরিত হয়, ওগুলো উদায়ী পদার্থ। যেমন হচ্ছে বেনজিন, C6H6 যেটা, টোলুইন, ক্লোরোফ্লোর, তারপর হচ্ছে অ্যালকোহল, অ্যামিন, ন্যাপথালিন, এগুলো স্বাস্থ্যের জন্য মোটেও ভালো না। এগুলো স্বাস্থ্যের জন্য কি ভালো? ভালো না। এবার এখন দেখেন, আপনি মাস্ক যখন পড়েন নাই, এবার আপনি ল্যাবে গেছেন, ল্যাবে একটা জিনিসের সাথে আরেকটা জিনিস সুন্দর করে মিক্সড করে দিয়েছেন। মিক্সড করার পরে আপনার ওখানে ক্লোরোফর্ম উৎপন্ন হয়েছে। আর ক্লোরোফর্ম কি করে? অজ্ঞান করে দেয়। ওই যে বাংলা সিনেমাতে দেখোস না তোরা, যে নায়িকা মনে করে যে রাস্তা দিয়ে যাচ্ছে, তারপরে গুন্ডা একবারে পেছন দিক থেকে একবারে একটা সাদাই জিনিস ধরে নিল, এভাবে ধরে নেওয়ার পরে শেষ শেষ, অজ্ঞান হয়ে গেল। তাহলে এখন ল্যাবে যদি তুই মনে করেন যে ওই সমস্ত জিনিস উৎপন্ন করিস, অর্থাৎ ক্লোরোফর্ম, ধরেন যে ল্যাবে একটা জিনিসের সাথে আর একটা জিনিস মিক্সড করে ক্লোরোফর্ম উৎপন্ন হয়ে গেছে, বা তুই মাস্ক পরে নাই, তারপরে তুই বন্ধুদের সাথে গল্প করছিস, বন্ধু কেমন আছে? ভালো আছে। ও বাপরে বাপ, তুই তো আমার খুব ভালো বন্ধু, আর জানে জান পরানের পরান, অজ্ঞান। তার মানে তুই অজ্ঞান হয়ে যেতে পারিস। তার মানে অবশ্যই তোর মাস্ক পরে থাকা উচিত, অন্তত সার্জিক্যাল মাস্ক তো দেওয়ার দরকার আছে। বাট যেগুলো আমাদের ল্যাবের স্পেশাল মাস্ক, এই স্পেশাল মাস্ক গুলো কি করে জানেন? মানে আপনার বাইরে যা কিছু উৎপন্ন হোক না কেন, ওই যা কিছু উৎপন্ন হোক না কেন, এটা ভেতরে যেতে দেয় না, বরং যেটা পিওর অক্সিজেন সেটাই সে নিতে সাহায্য করে। তার মানে ওই মাস্কের দাম কিন্তু অনেক বেশি। আর সার্জিক্যাল মাস্ক, এটাতে আপনার দাম কম, 5 টাকাতেও পাওয়া যায়, 10 টাকাতেও পাওয়া যায়। হ্যাঁ, তাই বুঝার দরকার আছে কিন্তু এগুলা। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, দেখেন লাস্টের দিকে আপনাদেরকে 2টা পরীক্ষা দিব মনে করছি, দেখি যে আপনারা আবার লাস্টের দিকে কতটুকু জিনিস মনে রাখতে পারছেন বা পারছেন না, এটাও তো একটা দেখার বিষয় আছে না। এবার আসেন, আরেকটা জিনিস আছে যেটা, সেটা হচ্ছে যে হ্যান্ড গ্লাভস। এই গ্লাভস এর কিন্তু A to Z কিন্তু আমরা আলোচনা করবো আজকের ক্লাসে ইনশাল্লাহ। হ্যাঁ, এখন দেখেন,
বিভিন্ন রাসায়নিক দ্রব্য খালি হাতে ধরলে আমাদের ত্বকের মারাত্মক ক্ষতি হয়। হ্যাঁ ঠিক আছে, মারাত্মক ক্ষতি হয়। এবার হ্যান্ড গ্লাভসটা কতটা গুরুত্বপূর্ণ, যেমন ধরেন সোডিয়াম একটা খুবই কিন্তু পাওয়ারফুল একটা পদার্থ। তারপরে হচ্ছে যে আপনার এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তো ওটা তেমন একটা হাতে নিলে প্রবলেম হয় না, তারপরও এগুলো বেশিক্ষণ যদি হাতে থাকে তাহলে আপনার প্রবলেম হবে। বাট যখন আপনার হাতে গ্লাভস থাকবে, হাতে যখন আপনার গ্লাভস থাকবে তখন ওইটাকে আপনি ধরবেন, আপনার কোনো তেমন একটা প্রবলেম হবে না। তাইলে সেটাই বলছে যে এটা কি বাঁকা হয়ে গেছে, হ্যাঁ বাঁকা হয়ে গেছে। আচ্ছা, তাহলে বিভিন্ন রাসায়নিক দ্রব্য খালি হাতে ধরলে আমাদের ত্বকের মারাত্মক ক্ষতি হয়। ত্বককে ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য যেটি ব্যবহার করা হয় তাকেই হ্যান্ড গ্লাভস বলা হয়। তার মানে ত্বকের ক্ষতি হয়, এই ক্ষতির হাত থেকে আমাদের হ্যান্ড গ্লাভস রক্ষা করে। যেমন ধাতব সোডিয়াম, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তারপরে যে পটাশিয়াম ডাইক্রোমেট, ইথানোয়িক অ্যাসিড ইত্যাদি, যেমন এগুলোই সবচেয়ে বেশি আসবে। দেখেন এগুলো কিন্তু আপনাদের ভালো রাখতে হবে, ভালো করে মনে রাখতে হবে। যেগুলো আপনাদেরকে বলছি সেগুলো একটু ভালো করে নোট করে নিবি প্লিজ প্লিজ প্লিজ। আর হ্যাঁ রে, তোরা আমার যে ক্লাস করছিস ভালো কথা, ক্লাস করছিস আমার ভালো কথা, তো এখন তোরা আমার গণিত, আমার যে একটা মানে তোর ইউটিউব চ্যানেল আছে, তোরা আমার সেটাই জানিস না। আর লাইভ ক্লাসগুলো কোথায় যায় সেটাও তোরা জানোস না। এটা অবশ্যই ইউনিট টিচিং মেথডে ইন্টারমিডিয়েটের ক্লাসগুলো আপলোড করা হবে। তো দেখ তো দেখি তোরা এ সম্পর্কে জানোস না অনেক সময়। হ্যাঁ কেন কেন? ওই কারণে তোদেরকে এখন এগুলো জানাইতে হচ্ছে আমার। এবার বিশেষ দ্রষ্টব্য দিয়ে কয়েকটা কথা আছে, সে কথাগুলো একটু শুনে নেন। বিশেষ দ্রষ্টব্য, সায়ানাইড আয়ন। সায়ানাইড আয়ন কোনগুলো? সিএন যুক্ত আয়নগুলো, বা যেগুলো পদার্থতে সিএন আছে, যেমন অ্যামোনিয়াম সায়ানাইড, পটাশিয়াম সায়ানাইড, বিভিন্ন ধরনের সায়ানাইড। তাহলে এই যে আমাদের সায়ানাইড আয়ন রক্তের হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে সায়ানো হিমোগ্লোবিন উৎপন্ন করে, যা অক্সিজেন উৎপন্নতে বাধা প্রদান করে। ও এটা কিন্তু মাস্কের জন্য ছিল, দুঃখিত, আই এম সো সরি। এটা মাস্কের ক্ষেত্রে হবে, মাস্কের অংশটুকু নিচের অংশটুকুটা হবে। মানে সায়ানাইড আয়নগুলো যখন ল্যাবে আমাদের উৎপন্ন হয়, তখন সায়ানাইড আয়নগুলো আমাদের নাক দিয়ে তো যাবে, তারপরে আমাদের ভেতরে গিয়ে রক্তের সাথে যখন এটা যাবে বলবে যে কি সায়ানো হিমোগ্লোবিন আমি তৈরি করব, যা অক্সিজেন উৎপাদনে বাধা দিবে। এছাড়াও ক্রোমিয়াম, সিলভার, মার্কারি, তারপর হচ্ছে লেড, ক্যাডমিয়াম, এগুলো কিন্তু ক্ষতিকর। তাই এগুলো ব্যবহার করার সময় হ্যান্ড গ্লাভসের কথা বলছিলাম না, কি ছিল এটা? হ্যাঁ মানে এটা স্পেশালি আপনার হ্যান্ড গ্লাভসের ক্ষেত্রেও যায়, আবার কিন্তু মাস্কের ক্ষেত্রে। এটা হ্যান্ড গ্লাভস এটাই নেন, নাকি আবার অন্যটার সাথে এটা মিক্সড আছে? নাই, ঠিক আছে ঠিক আছে। হ্যান্ড গ্লাভসের নিচে, হ্যান্ড গ্লাভসের এটা নিচেই থাকবে, এটা নিচেই থাকবে। তার মানে এগুলো আমাদের হাতের সরাসরি ধরাটা ঠিক নয়, এগুলো আমাদের হাতের বা ত্বকের ক্ষতি করে, মাই ডিয়ার স্টুডেন্ট, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের গ্লাভসের এ টু জেড যেটা আপনাদেরকে ধারণা দিব বললাম না, এই গ্লাভসের ধারণাগুলো এখন আপনাদের খুবই প্রয়োজন কিন্তু। ওরে বাপ রে বাপ, স্যার আপনাকে সেই লাগতেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো ঠিক আছে, তাহলে মাশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, যাক। তবে আপনাদের কাছে একটা অনুরোধ আমি করতেই পারি, সেটা হচ্ছে যে এরকম আপনাদের ইন্টারমিডিয়েটে যারা স্টুডেন্টগুলো আছে তাদেরকে আপনি দাওয়াত করতে পারেন যে আমি আসলে একদিন পর পর ইন্টারমিডিয়েটের ক্লাসগুলো নিব। আপনাদের রসায়ন প্রথম পত্র, দ্বিতীয় পত্র আমার মতো করে শেষ করে দিব, আমার মতো করে। আমি যেটা বুঝি বা আমি যেভাবে বুঝি আমি আপনাদেরকে সেভাবেই বুঝাবো ইনশাআল্লাহ। আর আপনার বোর্ড পরীক্ষাতে এবং আপনাদের যেগুলো অ্যাডমিশন পরীক্ষা আছে সেগুলো তো ভালো করতে পারবেন, এটা আমি আশাবাদী। মানে ওগুলাকে দাওয়াত করে আমাদের পেজে ডাকতে পারেন, ডাকবেন, একটু ডাকবেন। এখন আমরা প্রথমে যে গ্লাভস সম্পর্কে ধারণা নিব, সেটা গ্লাভসের নাম হচ্ছে নিওপ্রিন। কি এটা? নিওপ্রিন গ্লাভস। ওরে বাপ রে বাপ,
কি নাম প্রথমে আছে এটার? নিউপ্রিন, মানে নতুন প্রিন। ইরে বাবা রে, এটি পলিক্লোরোপ্রিন দিয়ে তৈরি। মা গে মা, যে নাম রে বাবা, কোন দিক দিয়ে গেল? এই দিক দিয়ে গেল না এই দিক দিয়ে গেল? কি নাম? পলিক্লোরোপ্রিন দিয়ে তৈরি। এগুলো বেশ কোমল এবং তাপরোধী। এগুলো খুব কোমল এবং তাপরোধী। যেমন তোরা অনেক সময় বাংলা সিনেমাতে দেখোস না, যে নায়িকাকে বলে যে কি, তুমি জানো না আমি তোমার জন্য আগুনেও হাত দিতে পারি, তোমার জন্য আমি আগুনেও হাত দিতে পারি, বলে না অনেক সময়। তো ধরে যে তুই এটা প্রমাণ করতে চাচ্ছস যে কি আমি আগুনে হাত দিয়ে প্রমাণ করতে পারি, আমি আগুনে হাত দিয়ে প্রমাণ করতে পারি। এবার তুই কি করেছিস? তো সায়েন্সের স্টুডেন্ট, আর তোর হাতে আছে নিউপ্রিন গ্লাভস। এবার মোমবাতির উপরে হাত দিয়েছিস, কিন্তু খুব পাতলা আবরণযুক্ত নিউপ্রিন গ্লাভস দিয়ে দিয়েছস। ও তাপরোধী, এটা কিচ্ছু হবে না, দিয়ে থাকতে 1 ঘন্টা, নো প্রবলেম, সমস্যা নাই। তখন তো একেবারে রে বাপরে, তুই নায়ক হয়ে গেলি এবার এখানে এলাকাতে, তুই নায়ক। আরে বাপরে, তালি হবে তালি হবে তালি হবে। তাহলে এটা বেশ কোমল এবং তাপরোধী, দুটোই কিন্তু হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার ভিনাইল গ্লাভস। এবার আছে কি তাহলে রে? ভিনাইল। ওহ, ভিনাইল, ভিআইপি বলতে তাও ভালো লাগতো একটু। তুই পড়ছিস কেন রে বাবা? ভিনাইল গ্লাভস। বিভিন্ন ল্যাবে এবং হাসপাতালে এই গ্লাভস বেশি ব্যবহৃত হয়। এর মূল উপাদান হচ্ছে পিভিসি, অর্থাৎ পলিভিনাইল ক্লোরাইড। এটি সহজে পচে না। অর্থাৎ ডাক্তাররাকে দেখবেন যে গ্লাভসটা ব্যবহার করে, সাধারণত ওই যে রাবার জাতীয় যে মনে হয় না, ওইটা 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 আর কি। তারপর হচ্ছে যে আপনার কেউ যখন খাবার টাবার দেয় তখন প্লাস্টিকের টাও ব্যবহার করে গ্লাভস। আবার অন্য সময় দেখা যায় ডাক্তাররা এটা স্পেশালি বেশি ব্যবহার করে, আর ল্যাবে এটা বেশি সবচেয়ে ব্যবহৃত হয়। মানে একটু রাবার জাতীয় যেটা, যে ওই তো রাবার জাতীয়, ওইটা 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 ওইটাই। হ্যাঁ, হাসপাতালে এটা সবচেয়ে বেশি ব্যবহার হয়। তারপরে যেটা আছে সেটা হচ্ছে যে আহা রে, এই গ্লাভসের নাম শুনে তো আরো ভালো লাগছে রে। বলছে যে জিটেক্স গ্লাভস। জিটেক্স অর্থাৎ আমাকে টেক্সট করো, আমাকে মেসেজ করো। জিটেক্সট মানে আমাকে টেক্সট করো, মেসেজ করো। তাহলে এটা হচ্ছে জিটেক্স গ্লাভস। এবার জিটেক্স ফাইবার, কাঁচ দ্বারা তৈরি ও বিশেষ ধরনের সুতার তৈরি হ্যান্ড গ্লাভসকে জিটেক্স গ্লাভস বলা হয়। তার মানে এই গ্লাভসের ভেতরে হালকা কাঁচেরও কি আছে, আবরণ আছে, আবার বিশেষ ধরনের সুতাও এখানে মানে অ্যাডজাস্ট করা হয়। মাই ডিয়ার স্টুডেন্ট, তারপরে দেখেছেন নিউপ্রিন, একেবারে নতুন নাম তার। তারপরে যে ভিনাইল, ভিআইপি নয়, সে ভিনাইল, এটা হ্যাঁ, নাইনো লাগ, ওইটা না, ওইটা না, বাদ। তারপরে হচ্ছে যে জিটেক্স গ্লাভস, জি আমাকে টেক্সট করেন, ওই গ্লাভসটা এটা। হ্যাঁ, তাহলে এই 3 ধরনের গ্লাভস তো গেল। তো আমি একটু এই গ্লাভসগুলোর নামগুলো আর এই জিনিসগুলো একটু রাখি, থাম। দেখ তো, দেখি আমার এই অংশটুকু ছিঁড়ে গেল। দেখ তো, তোদের কারণে তো ছিঁড়লো, তোদের কারণে ছিঁড়লো। হ্যাঁ, তবে এই লাস্ট এটা জিটেক্স গ্লাভসটা নিয়ে আর একটু কথা বলার আছে। তাহলে জিটেক্স গ্লাভসে কি আছে তাহলে বললাম আমরা। তাহলে এই গ্লাভসের বাইরে এবং ভেতরের স্তর ওল লাইনিং আবরণ দিয়ে ছিদ্ররোধী এবং আরামদায়ক করা হয়। ছিদ্ররোধী, এটা বুঝতে পারছেন? তার মানে এটাকে খুব সহজে আপনি ছিদ্র করতে পারবেন না। পেরেক দিয়েও যদি আপনি দেন, তাহলে জিটেক্স আমাকে টেক্সট করো, আমাকে মেসেজ করো, এই বলছে যে কি তুমি জানো আমার গ্লাভসের ভেতরে আর বাইরের স্তর কিন্তু ওল লাইনিং আবরণ দিয়ে ছিদ্ররোধী আর আরামদায়ক করা হয়ে থাকে। হ্যাঁ, দেখেন এটা এমসিকিউতে আসবে যে ওল লাইনিং আবরণ কোন গ্লাভসে থাকে? জিটেক্স গ্লাভসে থাকে। বিশেষ দ্রষ্টব্য, এটি কিন্তু তাপরোধী। তার মানে এইটাও কিন্তু তোকে কি করতে পারবে, ওই যে নায়ক প্রমাণ করতে পারবে তোকে। বুঝছস নি কথা? এখানে বুঝছস নি? এবার আয়, ওহ, এবার হচ্ছে যে কি গ্লাভস জানোস? হিরো দা সুপারস্টার, এই গ্লাভসের নাম বুঝছস? হিরো দা সুপারস্টার। কেন এটা নাম বললাম দেখ একটু। লাটেক্স, লাট সাহেবের মতো এটা গ্লাভস, একেবারে লাটেক্স। লাট সাহেব মানে কি তোরা? হিরো দা সুপারস্টার। লাটেক্স গ্লাভস হচ্ছে কি, এটি প্রাকৃতিক রাবার লাটেক্স দ্বারা তৈরি। বলতে পারতি যে লাট সাহেব দিয়ে তৈরি, তাহলে আর একটু ভালো লাগতো। এটি অত্যন্ত নমনীয় ও দ্রুত সম্প্রসারণশীল। দ্রুত সম্প্রসারণশীল মানে একটু বড় করা যায়, বুঝছস? বিশেষ দ্রষ্টব্য,
এটি অ্যাসিড, ক্ষার, লবণ, সাবান, ডিটারজেন্ট ও জৈব দ্রাবক প্রতিরোধ। ও গে মা, অনেক জিনিস প্রতিরোধ করতে পারে সে। কি কি প্রতিরোধ দেখেছেন? সে অ্যাসিড, তার মানে তুই মনে করে যে এই হাতে তোর এই যে লাটেক্স গ্লাভস দিয়ে আছোস, তারপরে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে বললে যাও পড়ো তো বাবু, দেখি তুমি কিছু করতে পারছো কিনা। হাইড্রোক্লোরিক অ্যাসিড বললো যে আল্লাহ কিরে, তোর ত্বকের জন্য কিছুই ক্ষতি করতে পারলাম না, কি পড়ে আসিস তুই? হ্যাঁ কিচ্ছু না, এটা লাটেক্স গ্লাভ বাবা। তারপরে সালফিউরিক অ্যাসিডকে দিলাম, কিরে ভাই আমি তো অ্যাসিডের রাজা, কি ব্যাপার, তোর ত্বকে তো আমি ক্ষতি করার জন্য আসছি, কিন্তু কিছু করতে পারলাম না যে। কেমনে করবি রে বাবা, লাটেক্স গ্লাভস পরা আছে আমার হাতে যে। তারপরে বিভিন্ন ক্ষার, লবণ টবণ, ডিটারজেন্ট যাই দেন না কেন, লাটেক্স গ্লাভস বেল নেই, এলাকা ছাড়ো তুমি, নো প্রবলেম। আমার বসের আমি ক্ষতি হতে দিতে পারছি না, আমার বসের কোনো ক্ষতি হতে দিতে আমি পারবো না, এলাকা ছাড়ো 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 ছাড়ো। তার মানে এই লাটেক্স গ্লাভসটা কতটা ইম্পর্টেন্ট বুঝতে পারছেন? তাহলে এটা দেখেন আপনার এমসিকিউতে কিভাবে আসবে যে অ্যাসিড, ক্ষার, লবণ, সাবান, ডিটারজেন্ট, জৈব দ্রাবক প্রতিরোধী গ্লাভস কোনটি? লাটেক্স গ্লাভস। তার মানে এগুলো ইম্পর্টেন্ট না? আপনারা অনেকজনেই আবার এগুলো করতে চান না, আপনারা তো এগুলো, আমি জানি এগুলো করতে চান না আপনারা। তারপরেও আরো কিন্তু তার উপকারিতা রয়েছে, দেখেন আরো উপকারিতা রয়েছে। এছাড়া সায়ানাইড যৌগ, তারপরে যেমন ধাতব যেগুলো আছে যেমন সোডিয়াম, তারপরে হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সোডিয়াম ক্রোমেট, পারঅক্সাইড যৌগ ব্যবহার করার সময় এটি ব্যবহার করা হয়ে থাকে। তার মানে এই লাটেক্স গ্লাভসটা চমৎকার একটা গ্লাভস, এই গ্লাভসের উপকারিতা অনেক বেশি আছে কিন্তু মাই ডিয়ার স্টুডেন্ট, ঠিক আছে। এরপরে আমরা শুধুমাত্র আর একটা গ্লাভস সম্পর্কে ধারণা নিয়েই দুইটা আছে, আমরা সোনালী বিধিতে প্রবেশ করব কিন্তু মাই ডিয়ার স্টুডেন্ট, ঠিক আছে। সোনালী বিধিতে যাব। এবার কি বলছে দেখেন, নাইট্রাইল গ্লাভস, এটি সংশ্লেষিত রাবার থেকে তৈরি। সংশ্লেষিত রাবার কি জানেন? মানে আমাদের যেগুলো রাবার আছে না, এই রাবারগুলোকে সুন্দর করে আপনার পরিবেশ বান্ধব করে বাম্পার করে, যেটাকে বলা হয়, বলে না যে বাম্পার করে, একেবারে মানে বাম্পার করে রাবারগুলোকে একেবারে বাম্পার করে তৈরি করা হয়, আর যেটা অনমনীয় এবং অসম্প্রসারণশীল। তার মানে এ বলে যে আমি নমনীয় না ভাই, আমি সম্প্রসারণশীল না। তার মানে ওই যে কিছু কিছু টিচার থাকতো না আমাদের ইয়ার সময়, নমনীয় না অনমনীয়। মনে করে যে ক্লাসের মধ্যে হই হুল্লোড় চলতেছে, ওই মানে তোর ক্লাসের মধ্যে হই হুল্লোড় চলতেছে, আর হঠাৎ করে ওই টিচারের আগমন, তারপর সবাই চুপচাপ, মানে ওকে দেখলে একেবারে সবাই চুপচাপ। আবার যখন চলে যাবে ধুম ধাক্কা উমুক ধুমুক চল শুরু হয়ে গেল। তার মানে অনমনীয়, মানে অনমনীয় বলতে জাস্ট একটু বোঝানোর জন্য বললাম, আবার অন্য কিছু ভাবে নিস না তোরা। এবার আসে প্রাকৃতিক রাবার গ্লাভস, এটি বৈদ্যুতিক শক প্রতিরোধক। ও সুপার, এটা আমি ভিডিও দেখেছি বেশ কয়েকটাতে, যে একটা তারের সাথে আরেকটা তার যখন অ্যাডজাস্ট দেওয়া হয় বৈদ্যুতিক তারের, তখন কিন্তু আগুন ধরে যায় ওখানে, বাট এই গ্লাভসটা যখন হাতে দেওয়া থাকে আপনার কোনো প্রবলেমই হয় না। তার মানে এটা বৈদ্যুতিক শক আপনাকে লাগতে দেয় না। তাহলে খেয়াল রাখবেন, প্রাকৃতিক রাবার গ্লাভস কি আপনার প্রতিরোধ করতে পারে? বৈদ্যুতিক শক প্রতিরোধ করতে পারে। এবার আমি আপনাদের কাছ থেকে জানতে চাইবো যে আপনাদের যে গ্লাভস সম্পর্কে ধারণা দিলাম, এই ধারণাগুলো একেবারে কি মাস্তে ক্লিন হইল? সুপার ক্লিন, মাস্তে ক্লিন? যদি হয় তাহলে কিন্তু ধনিয়া পাতা তোদেরকে আমি দিব, চিন্তা করিস না। 1 কেজি করে ধনিয়া পাতা তোদের বাড়িতে পাঠিয়ে দিব আমি কিন্তু। দেখি তোদের কাদের হয়েছে কিনা বলতে, দেখি তোদের কাদের হয়েছে, দেখি তোরা একেবারে মাস্তে ক্লিয়ার ভাবে করতে পারলে কিনা, সবকিছু সুপার ভাবে ক্লিয়ার হলো কিনা। স্যার রেকর্ডের ক্লাস গুলো কোথায় পাবো? এগুলো প্রত্যেকটা ক্লাসেই আমার ইউটিউবে আপলোড করে দিব। হ্যাঁ, রেকর্ড ক্লাস থেকে যাবে, এখানেই থেকে যাবে, চিন্তা করিয়েন না। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপিস ইন্ডিকা, তোকে আমার মনে পড়ছে খুব রে, মানে তুই আমার ব্যাচে ছিলি আমার কাছে মনে হচ্ছে। মাস্তি ক্লিন। নাসিরউদ্দিন বলেছে ক্লিয়ার স্যার। তারপর হচ্ছে ফজলে রাব্বি বলেছে ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। আতিক হাসান বলেছে যে ক্লিয়ার। সুমাইয়া শিমু বলেছে ক্লিয়ার স্যার। নাসিরউদ্দিন আলহামদুলিল্লাহ ফুল ক্লিন। এই ক্লিয়ার কেন বলছিস না তোরা ভালো করে?
ক্লিয়ার বলবি, ক্লিয়ার না বলে ক্লিন বলবি, না হলে তোর ক্লিন শ্যাম্পু বলবি, ক্লিয়ার শ্যাম্পু বলবি। সুমাইয়া সুমো আলহামদুলিল্লাহ। আপি সিন্ডিকা স্যার এসএসসি 24 ব্যাচে ছিলাম। হ্যাঁ আমিও তো বলছি কি ব্যাপার, তোকে তো চেনা চেনা লাগছে। এই তোদের স্যারকে সুন্দর লাগতেছে না অনেক আজকে? সত্য করে কথা বলতো, তোদের স্যারকে তো আসলে অনেক সুন্দর লাগতেছে দেখে রে। কি ব্যাপারে? তোদের স্যারকে দেখেই মনে হচ্ছে একেবারে চিন্তায় পড়ে গেছে, যেটিকে দেলোয়ার স্যার আসলে না অন্য কেউ? হ্যাঁ আসলেই তোরে তোদের স্যারকে সুন্দর লাগতেছে অনেক। মজা নিলাম একটু, বুঝে মজা নিলাম না দিলাম। হ্যাঁ সবগুলো ক্লাস ফ্রিতে দিব আমি আপনাদেরকে। রসায়ন প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র পুরো 1 বছর মানে আমি ফ্রি সার্ভিস দিব আপনাদেরকে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ফ্রি সার্ভিস দেব। হ্যাঁ এবার তোদের জন্য আমার একটা স্পেশাল নোট আছে, সেই নোটটা একটু পড়ে নে। দেখে যারা আসলেই নোট করে তারাই কিন্তু প্রকৃতভাবে ভালো করবে। আর যারা শুধু ভিডিও দেখে, এখন তুই দেখে যা, বা যদি একটু হালকা নোট করার থাকলো করে নে। বাট যারা যারা আসলে পরবর্তীতে নোট করবে না তারা 100% ফাঁকিবাজি স্টুডেন্ট। আর যারা নোট করবে তারা আমার কলিজার টুকরো একবারে। এই কলিজা দেখেন, এখানে হার্টের টুকরো হয়ে যাবে তো। ওই যাক, এ মিলিয়ে তো কলিজা আছে, সমস্যা নেই। হ্যাঁ আর আরেকটা জিনিস তোরা আমাকে জিজ্ঞাসা করিস না, এটা এই যেটা জিজ্ঞাসা করিস অনেক সময়। যা বাস, এখন আমরা যে টপিকটাতে প্রবেশ করতে যাচ্ছি সেইটা হচ্ছে আমাদের সোনালী বিধি, এবং এখান থেকে একটা সৃজনশীল আসে কিন্তু মাই ডিয়ার স্টুডেন্ট। তো সৃজনশীল যেহেতু আসে তাহলে আমাদেরকে অবশ্যই ভালো করে করতে হবে এটা। হ্যাঁ ওকে 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 ঠিক আছে। হ্যাঁ চলেন এবার আমরা সেই সোনালী বিধি আর যেখান থেকে সৃজনশীল আসার একটা চান্স রয়েছে, মানে এটা থেকে প্রায় আসে। তো যাদের নেই শর্ট সিলেবাস আছে তাদের তো থাকবে না, বাট যারা 2000 সাল বলা দরকার নেই। ল্যাবে যেগুলো মেনে চলতে হবে, ল্যাবের নিরাপদ পরিবেশ সৃষ্টি ও তা অক্ষুণ্ণ রাখতে হলে প্রত্যেক শিক্ষার্থীকে অবশ্যই কিছু নিয়ম অনুসরণ করতে হয়। এই নিয়মগুলোকেই সোনালী বিধি বলা হয়। আর আমরা যখন ল্যাবে প্রবেশ করতাম, মনে করেন, আমি অবশ্য করে নেই, কিন্তু আমি সত্য কথা বলছি, একেবারে আমি মিথ্যা কথা বলছি না, আমি সত্য কথা বলছি। আমি ল্যাবে প্রবেশ করার সময় সুন্দর করে প্রবেশ করেছি। তারপরে একটু হালকা পাতলা বন্ধুদের সাথে তো দুষ্টামি হয়েছে, কিন্তু ওভাবে হই হুল্লোড় কিন্তু করিনি আমি। মানে আমাদের যেগুলো বন্ধু বান্ধব ছিল, মানে ওরা একেবারে হই হুল্লোড় যাকে বলে রে বাই, মানে ধুমধারাক্কা, একেবারে হই হুল্লোড়ে ধুমধারাক্কা অবস্থা তাদের। মানে পুরো একেবারে ল্যাব হয়ে গেছে, মনে হচ্ছে একেবারে মাছের বাজার, এরকম অবস্থা। কিন্তু না, তাহলে এটা সোনালী বিধি তুমি মেনে চলছো না। ল্যাবের সোনালী বিধিগুলোর মধ্যে থেকে এক নাম্বার যেটা সেটা হচ্ছে যে কি, এই যেটা 1 নম্বর, ল্যাবে প্রবেশের পূর্বে বাসা থেকে ব্যবহারিক বই পড়ে আসা। এটা তো কেউ করে না, এটা সত্য কথা। কি যে ব্যবহারিক বই পড়বো রে, ওখানে যাবো, যা এটা 2-1 লাইন পড়ে ওখানে লিখে দিলাম, মাস্তি শেষ, খাতাম, টাটা বাই বাই। 2 নম্বর, এটা তো বলে লাভ নেই, এটা সবাই করবে। বলেছে যে কি, ল্যাবে কোনো ধরনের চিৎকার, এমনকি উচ্চ স্বরে কথা বলা যাবে না। চিৎকার করে বা উচ্চ স্বরে কথা বললে শিক্ষার্থীদের মনোযোগে ব্যাঘাত ঘটে, অবশ্যই ব্যাঘাত ঘটে। তখন একটা মনে করে যে জিনিস উৎপন্ন করতে গিয়ে ওদিকে টাকার দিকে ধরে হাতে পড়ে গেছে, তখন চিৎকার একজন করেছে, ওর কথার দিকে টাকার দিকে ঢালতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে, তার মানে এটা করা যাবে না। ঠিক আছে, করিস না এরকম, ঠিক আছে? তোরা ভালো ছেলে না। তারপরে 3 নম্বর, ল্যাবে পরীক্ষার কাজ শুরুর পূর্বে কাঁচের সামগ্রী ভালো মতো পরিষ্কার করে ডেস্কের উপরে সাজিয়ে রাখতে হবে, যেটা কাজ সবচেয়ে বেশি ভালো করে মেয়েরা। আমি আপনাদেরকে একেবারে যারা যারা এখানে মেয়ে আছেন তাদেরকে আমি বলছি যে তোরা আসলে এটা ভালো কাজ করিস। এবং আমাদের সময় দেখতাম যে বান্ধবীরা কিন্তু খুব সুন্দর করে একেবারে মুছে টুছে ডেস্কের উপরে সাজিয়ে রাখতো। তখন মেয়েরা সবকিছু আসলে গুছিয়ে রাখতেই পছন্দ করে, আর ছেলেরা তো বাপরে বাপ, গিয়েছে ল্যাবের মধ্যে আর ব্যাগ রেখে দিল একেবারে এক জায়গাতে। তারপরে আবার যেগুলো তোদেরকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য দেয় বা দিত, ধরে যে তোদেরকে দিয়েছে পিএইচ পেপার, দিয়েছে কিছু পরিমাণের, ধরে যে ওই যে তোর কি
লিটমাস পেপার, এগুলো পকেটে ভরে নিয়ে চলে আসে। আবার কেউ কেউ ছোট ছোট বিকার গুলো নিয়ে চলে আসে বাড়িতে। হ্যাঁ, এটা সত্য কথা। তো এগুলো সুন্দর করে সাজিয়ে রাখতে হবে। প্রয়োজন ব্যতীত অযথা বুনসেন বার্নার জ্বালিয়ে রাখা যাবে না, এতে গ্যাসের অপচয় হয়। বুনসেন বার্নার হচ্ছে যে কি, এটা এক ধরনের আপনি বলতে পারেন মোমবাতি যেমন জ্বলে, ওটাও এক জ্বলে, বাট এটা গ্যাস দিয়ে জ্বলে। তাহলে প্রয়োজন ছাড়া এটা জ্বালানোর কোনো প্রয়োজন নেই, না হলে এখানে আমার গ্যাসের অপচয় হবে। তো গ্যাসের অপচয় হয়, ছাত্রছাত্রীরাও মজা লয় যে ঠিক আছে জল, কলেজে এত টাকা দিয়ে ভর্তি হয়েছি, জ্বলবে না গ্যাস, কলেজেরও কিছু টাকা খরচ হোক, এরকম চিন্তা ভাবনা করে আর কি। না করে না, এটা সত্য কথা। এটা করবে, এটা বলে লাভ নেই। তোরাও কলেজে উঠেছিস, তোরাও দেখিস, তোরাও করবি এগুলো, আমি জানি। তুই পড়ে যাচ্ছিস কেন রে ভাই? তোকে কি পড়তে বলেছিস নাকি? ল্যাবে কোনো ধরনের চিৎকার, মানে এই চিৎকার করছিল নাকি? চিৎকার করতে পড়ে গেছে এভাবে? চুপ থাক তুই। কত ধরনের তোর ফাইজলামি শুরু করবো? চুপ থাক, এই চুপ থাক তুই। ওই তোরা আবার কিছু করছিস নাকি ওদিকে? নোট করবি কিন্তু মাস্ট। নোট যদি না করিস তুই, আমি সত্য কথা বলছি একেবারে, যদি তোর কোনোদিন আমি দেখা পাই, ধনিয়া পাতা আমার তো পকেটে থাকবে, একবারে চিপে তোর চোখে সুন্দর করে এইভাবে এখানে একবারে দিয়ে দেবো, আর এখানে দিয়ে দেবো, যদি নোট না করিস তুই। আরো আছে, থাম, অপেক্ষাতে থাক। ক্লাস শেষ হয়ে যায়নি তোরা এবার সুন্দর করে চলে যাস না কিন্তু। আমার মেয়ে কান্না করছে কেন? এরপর আর দুইটা দেখাচ্ছি এখন। চলেন, বই, খাতা, তারপরে ব্যাগ, টিফিন বক্স, ছাতা, এসব উপকরণ পরীক্ষার ডেস্কের উপরে কোনো অবস্থাতেই রাখা যাবে না। এটা আমার মানবো নাকি? ফাজলামো পাইছেন নাকি? এটা মানবি না তোরা, আমি জানি এটা মানবি না তোরা। যাই হোক না কেন, যেখানে পরীক্ষা করবো সেখানে সবকিছু ঢেলে রেখে দিব। হ্যাঁ, তারপরে ল্যাবের রাসায়নিক দ্রব্যের গন্ধ নাকে শুকে ও স্বাদ মুখে নেওয়া যাবে না। এটা সবচেয়ে বেশি করে আমাদের দেশের স্টুডেন্টরা, সবচেয়ে বেশি করে যে রাসায়নিক দ্রব্যের গন্ধ আবার নাকে শুঙে দেখে, যে দেখি তো কি অবস্থা, এটা ঘ্রাণ কেমন। এবার মনে করে যে ক্লোরোফর্ম দিয়েছে এইভাবে মাস্তে। হ্যাঁ, তারপরে এর স্বাদ আবার জিভাতে নিয়ে যাওয়া যাবে না, অনেক ক্ষতিকারক পদার্থ থাকতে পারে না, এগুলো কিন্তু নেওয়া যাবে না। ঠিক আছে, এবার ফাইনালি এই পৃষ্ঠাটা দিয়ে তোদের সাথে আজকের ক্লাসের সমাপ্তি ঘটবে রে মাই ডিয়ার স্টুডেন্ট। আবার কিন্তু পরশুদিন দেখা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, অর্থাৎ একদিন পর পর আমি নেওয়ার চেষ্টা করবো, ইনশাল্লাহ। হ্যাঁ, এবার ল্যাবের স্টোর রুম থেকে অতিরিক্ত কোনো যন্ত্রপাতি যেমন পিএইচ পেপার, থার্মোমিটার, লিটমাস পেপার প্রয়োজন হলে কাজ শেষে পুনরায় জমা দিয়ে আসতে হবে। এই কাজ তো আমরা করতে পারবো না স্যার, যেটা আমাদেরকে দিয়েছেন সেটা আমাদেরই। যদি শেষ হয়ে যায় আমরা ওটা পকেটে ভরে নিয়ে চলে যাব। বেশি দিয়েছেন কেন আমাদেরকে? আমরা তো বাড়িতে গিয়েও পরীক্ষা নিরীক্ষা করতে পারি। হ্যাঁ, তো ভালো, আপনাদেরও কথা মানার মতোই, অমান্য করার কিছু নাই। তাহলে থার্মোমিটার, স্যার বাড়িতে জ্বরটার মাপতে হবে, ধরেন রোগী টোগী থাকবে, আমরা একটু মনে করেন যে অন্যদের তো একটু হেল্প করতে হবে না, তো অন্যদের হেল্প করার জন্য তো জ্বর মাপতে হলে তো আমাদের থার্মোমিটারটা লাগবে, তো নিয়ে গেলাম, তো কি সমস্যা স্যার? তারপর রয়েছে লিটমাস পেপার, স্যার আমাদের বাড়িতে যে সাবান ব্যবহার করে আমাদের মা, খালা, ভাই বোনেরা, তো ওই খারটা কেমন আছে না আছে সেটা একটু দেখতে হবে না, একটু নিয়ে গেলাম, তো কি সমস্যা স্যার? তো নিয়ে গেলাম, তো জমা দিবি না তাহলে? না, জমা দিতে পারবো না স্যার। যা নিয়ে চলে যা। ল্যাব ত্যাগ করার পূর্বে অবশ্যই সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নিতে হবে। স্যার এটা ধন্যবাদ আপনাদেরকে যে আপনাদেরই সাবান দিয়ে আমরা হাত ধোবো, এটা আপনাদেরই টাকাটা খরচ হবে, এটা আমরা পারবো স্যার, সমস্যা নেই। তো ঠিক আছে, তাহলে এটাও আপনারা করিয়েন। ঠিক আছে, এখন যাক, আপনারা কি সম্পূর্ণ ক্লাস বুঝেছেন নাকি বুঝেন নাই ঠিক মতন? এখন তো বলতে পারবেন। সাইট্রিক অ্যাসিড খাওয়া যাবে, সমস্যা নেই। হ্যাঁ, হ্যাঁ, তাহলে এখন তো আশা করি ক্লিয়ার হয়েছে সবার নাকি? 44 মিনিট হয়েছে, যাক আলহামদুলিল্লাহ। পরশুদিন কোন চ্যাপ্টার করাবো? এই ফার্স্ট চ্যাপ্টারটা আগে শেষ করি, দেন তখন অন্য চ্যাপ্টার। শেখ সাদি বলছে, আমার সরল মনে জটিল প্রশ্ন, এইচএসসি 26 কোর্স কবে থেকে স্টার্ট করবেন?
দেখেন আমি আপনাদেরকে ফুলি একেবারে ফ্রিতেই সার্ভিস দিব বলছি তো। আপনাদের 26 বলেন 25 বলেন 27 বলেন, আমি সবগুলোকেই ফ্রিতেই সার্ভিস দিব। এবং আমি আপনাদের যেমন এই যে কোয়ালিটি একেবারে মেইনটেইন থাকবে। আজকের যে ক্লাসটা করলাম আপনাদেরকে আমি, এগুলো কিন্তু আমার পেইড ব্যাচের যা কিছু ছিল, এই যে লেখাগুলো পেইড ব্যাচেরই এগুলো। হ্যাঁ, তো তারপর আমি এগুলো আপনাদেরকে দিয়েই করাচ্ছি। কেন? তার কারণ আমি একটা বছর ফুল সার্ভিস দিতে চাই, দেন আমি এগুলোকে আবার নতুন করে আপগ্রেড করব, দেন আমি ফাইনালি আপনাদের জন্য এইচএসসির মাঠে নামবো ইনশাল্লাহ। হ্যাঁ, 1 বছর না হোক, 6 মাস যাক, বা মানে আমার চিন্তা আছে যে কি 1 বছর। এবার যাক, এবার অনেক স্টুডেন্টই তোরা কিন্তু যুক্ত হয়েছিস। এখন তোদের কাছে আমার কিন্তু একটা কথা আছে, এখন তোদের সাথে আমার একটা কথা আছে যে 55 জন ছাত্রছাত্রী আছিস, এই ক্লাস এখন কোথায় থাকবে? এই ক্লাস কিন্তু এখানেই থেকে যাবে, আমি এখানে রেখে দেবো, অর্থাৎ পেজে ইউনিক টিচিং মেথডে। আর এটা কিন্তু আবার ইউটিউব চ্যানেল ইউনিক টিচিং মেথড যেটা আছে আমার, ওখানে কিন্তু আপলোড করে দিব কিছুক্ষণের মধ্যেই, আর তোরা দেখতে পারবি। কিন্তু পেইড এখন শুরু করছে না মাই ডিয়ার স্টুডেন্ট। তোরা টাকা দিয়ে এতক্ষণে ভর্তি হয়েছে যাচ্ছিস, থাম কিছুদিন, তোদের বন্ধু বান্ধব যুক্ত হোক। তাহলে তোদের একটাই দায়িত্ব শুধুমাত্র, আমি তোদেরকে শেয়ারও করতে বলছি না যে ভিডিওটা শেয়ার কর, আমি শেয়ার করতে বলছি না তোদেরকে। এখন তোদের একটাই দায়িত্ব শুধুমাত্র, মানে তোদের বন্ধুগুলাকে মানে একটু জানাবি যে আমরা এখানে মানে ইন্টারমিডিয়েটের ক্লাসগুলো করাচ্ছি, জাস্ট এতটুকু। আমি তোকে শেয়ার করতে বলবো না, শেয়ার করতে হবে না তোকে আমার ভিডিও, বাট তোর এটা দায়িত্ব দিয়ে দিলাম আমি তোকে, যে তোর 2-4 জন বন্ধু হোক, তুই জাস্ট জানাবি যে হ্যাঁ আমাদের এখানে ক্লাসটা হয়, জাস্ট এতটুকু জানাবি। যেহেতু আমি ইন্টারমিডিয়েট ক্লাসের আগে করাতাম না, এখন করাচ্ছি, তাই জাস্ট আর কিচ্ছু না। আমি খুবই বেশি বেশি ক্লাস নিব যাতে করে আপনাদের দ্রুত, যেমন এই প্রথম অধ্যায়টা ধর যে সর্বমোট 4টা ক্লাসে শেষ হয়ে যাবে, মানে 1 সপ্তাহ। এটা পেইড ব্যাচও আমি এভাবে করেছি, তাহলে তোদের পেইডের সার্ভিসটা তো তোরা এখানেই পাচ্ছিস। হ্যাঁ অবশ্যই, এগুলো 27 ব্যাচ কেন করতে পারবে না? আমি তো ওভাবেই সবকিছু করাচ্ছি। এইচএসসি 25, 26, 27 সবাই করতে পারবে এগুলো মাই ডিয়ার স্টুডেন্ট। হ্যাঁ, আমি বললাম না, একবারও বলবো না আমি যে শেয়ার করতে হবে, এটা নিয়ে আমার কোনো ধরনেরই আপনাদের কাছে আফসোস নেই বা কমপ্লেন নেই বা কিছু নেই। বাট আমি আপনাদের কাছে ওই আবদারটা করব যে আপনারা আপনাদের বন্ধুদেরকে শুধুমাত্র জানাবেন যে এখানে ক্লাসটা হয়, এই এতটুকু, আর কিচ্ছু না। আপনাকে জাস্ট জানাতে বলছি এতটুকু, আর কিচ্ছু না। তো ঠিক আছে তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। দেখা হবে আগামী নেক্সট ক্লাসে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।